স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। উত্তেজনা কিছুটা কমলেও এখনও উদ্বেগ উৎকণ্ঠায় লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের বাসিন্দারা। ৩ বিঘা করিডোর দিয়ে ভারী যানবাহন চলাচলে বিএসএফ নিষেধাজ্ঞা আরোপ করায় বেড়েছে ভোগান্তি। আতঙ্কে এরই মধ্যে বসতি সরিয়ে নিয়েছেন অনেকেই। উৎপাদিত কৃষি ফসল পরিবহন নিয়েও দুশ্চিন্তা কাটছে না চাষিদের। তবে শিগগিরই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস দিয়েছে বিজিবি। ভারতের অভ্যন্তরে এক টুকরো বাংলাদেশ ২২ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদের নাম দহগ্রাম। ১৯৮৫ সালে দহগ্রামকে ইউনিয়ন ঘোষণা দিয়ে যুক্ত করা হয় পাটগ্রাম উপজেলার সাথে। বর্তমানে প্রায় ২২,০০০ বাংলাদেশের বসবাস। তবে ভারতের ৩ বিঘা করিডোর ব্যবহার করে চলাচল করতে হয় তাদের। ২০১১ সাল থেকে ২৪ ঘন্টা যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয় করিডোর। কিন্তু ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর করিডোরে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিএসএফ। সম্প্রতি কয়েকটি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে বেশি বিপাকে লালমনিরহাটের দহগ্রামের মানুষ। আমরা যেগুলো চলাচল করি তাহলে তো আমাদের সমস্যা। এই সমস্যাটা আমাদের কে দেখবে? কি করব আমরা, কোথায় পালাবো? আমরা খুব ভয়তে আছি। এইভাবে আতঙ্কে দহগ্রাম থেকে বসতি সরিয়ে নিয়েছেন অনেকেই। উৎপাদিত ফসল নিয়েও বিপাকে চাষিরা। আমরা যে ভুট্টা আবাদ করছি, ভুট্টা অবস্থা কেমন করে নিয়ে যাব, মেহনত করে নিয়ে গিয়ে আমাদের তো পোষায় না। ৫ই আগস্ট থেকে মনে করেন এগুলা ট্রাক ঢুকতে দিচ্ছে না, একটা বাস ঢুকতে দিতেছে না। কৃষকের এই সমস্যা নিরসনে অসহায় কৃষি বিভাগও। এখন তারা তাদের রাস্তায় ভারী যানবাহন চলতে দিবে না, এটা তো তাদের বিষয়। এটা তো এখানে আমাদের তো কোনো করণীয় নেই। কৃষকদেরকে ওইভাবে আমরা কি সাপোর্ট দেবো? আমাদের তো ওইরকম কোনো সাপোর্ট দেওয়ার কোনো স্কোপ নেই। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের কথা জানিয়েছে বিজিবি। এটা যেহেতু অনেকগুলো ইস্যু আছে একসাথে, সবগুলো নিয়ে হয়তো আপনার সামনে যে ডিজিএলটি আছে ওখানে এইখানকার সকল প্রবলেম নিয়েই ডিসকাস হবে এবং হোপফুলি এগুলো সবই সেটেল হয়ে যাবে ইনশাআল্লাহ। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে দহগ্রাম আঙ্গরপোতার এই করিডোর সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু পরিবর্তিত সময়ে এই করিডোর নিয়ে যেন নতুন করে কোনো ষড়যন্ত্র তৈরি না হয় সেদিকে সজাগ থাকার পাশাপাশি সব ধরনের যান চলাচল নির্বিঘ্ন করার দাবি স্থানীয়দের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট। প্রায় ১ মাস ধরে জামালপুর জেনারেল হাসপাতালের মেঝেতে শুয়ে কাতরাচ্ছে নাম পরিচয়হীন এক শিশু। আহত শিশুটিকে রেললাইনের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও কথা বলতে না পারায় জানা যাচ্ছে না তার নাম পরিচয়। মানবিক কারণে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ রোগীর স্বজনরা শিশুটির দেখভাল করলেও আশ্রয় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জামালপুর জেনারেল হাসপাতালের মেঝেতে শুয়ে শিশুটি নির্বাক চোখে বারবার খুঁজে ফিরছে স্বজনদের। নাম পরিচয়হীন ১২ বছর বয়সী এই শিশুর এখন আপনজন হাসপাতালে আসা রোগীদের স্বজন, চিকিৎসক আর নার্সরা। গেল বছরের ৩১শে ডিসেম্বর এক ব্যক্তি রেল লাইনের পাশ থেকে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে জামালপুর জেনারেল হাসপাতালে। কথা বলতে না পারায় জানা যায়নি তার নাম পরিচয়। হাসপাতালের উদ্যোগেই চিকিৎসা চলছে শিশুটির। সেবা শুশ্রূষা করে যাচ্ছে অন্য রোগীদের স্বজনরাও। কোনো ধরনের কোনো কথা বলতে পারতো না, সেই অবস্থায় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেই। ব্রেনের ভেতরে তার রক্তক্ষরণ হয়েছে। যারা নার্সরা এখানে আছেন তাদের সেবা যত্নে বাচ্চাটা এখন আগে থেকে অনেকটা ইমপ্রুভ। রেফার করা হয়েছিল কিন্তু ওর স্বজন এ পর্যন্ত কাউকে পাওয়া যায়নি দেখে ও এখানে আপাতত চিকিৎসাধীন আছে। এখন আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। চিকিৎসা ও দেখভালে কমতি না থাকলেও শিশুটির আশ্রয় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হ্যাঁ, যা খেজমত জীবিত মনে করেন না, আমি এইসব পড়াশুনি করি, কারণ হ্যাঁ কান্না দেখলে মানে আমি সহ্য করতে পারি না। বাচ্চার তো কোনো লুক নাই, যেই পাচ্ছে সেই তুলে তুলে খাওয়াইতেছে, যেই পাইতেছে তার বাচ্চাটাকে নিয়ে যত্ন করতেছে। তবে শিশুটির স্বজনদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানকার পরীক্ষা নিরীক্ষা সহ বাচ্চাটা এখন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক অবস্থায় আসছে। আমরা রোগী কল্যাণ এবং এখানকার একজন এনজিও কর্মীর মাধ্যমে তার অভিভাবকদের খোঁজ নিচ্ছি। যদি তাদের লিগাল কোনো অভিভাবক পাই তাহলে তাদেরকে আমরা হস্তান্তর করব। নাম পরিচয়হীন অসুস্থ শিশুটি দ্রুতই আপনজনদের কাছে ফিরে যাবে এমনটাই প্রত্যাশা চিকিৎসক সহ সবার। ডিবিসি নিউজ ডেস্ক।
আকাশে অনুমোদনহীন একটি ব্যাটারি কারখানা গেলে খাচ্ছে আশপাশের পরিবেশ। জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি এর ক্ষতিকর প্রভাব পড়ছে জনজীবনে। হ্রাস পাচ্ছে কৃষিজমি। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। কলকারখানা পরিবেশ অধিদপ্তর সহ কোনো সংস্থার অনুমোদন নেই চীনা মালিকানাধীন জিনওয়ান স্টোরেজ লিমিটেড নামের এই প্রতিষ্ঠানটির। ক্ষতিকর সীসা, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে পলাশ উপজেলার ফুলবাড়িয়ায় লিড অ্যাসিড তৈরি হচ্ছে কারখানাটিতে। বিভিন্ন ব্র্যান্ডের অন্তত 8টি ব্যাটারি তৈরি করে বাজারজাত হচ্ছে এখান থেকে। অভিযোগ, পতিত সরকার দলের নেতাদের ম্যানেজ করেই চলে আসছিল প্রতিষ্ঠানটি। কারখানাটি বন্ধে এলাকাবাসী বিভিন্ন সময় দাবি জানালে তাদের উপর নেমে আসে হামলা মামলা সহ নানান হুমকি। ওরা মাটির নিচে অ্যাসিড যে পানিটা এটা নিচে দিয়ে দিতেছে নিষ্কাশন করে, যেটা আমরা টিউবওয়েলের সাথে উঠে আসে, যেটা খাইতেছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমরা আসছিলাম বন্ধ করতে, আমাদের গ্রামবাসী চাইছে, গ্রামবাসীর নামে কেস দিছি প্রায় 40-45 জন, সবাইকে ধরে নিয়ে গিয়া বিভিন্ন টর্চার এগুলা করছে। বৈধ কাগজপত্র না থাকার কথা স্বীকার করলেন কারখানার ম্যানেজারও। আমাদের কিছু ডকুমেন্টস ল্যাকিংস আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো সাবমিট করেছি এবং সাবমিট করার জন্য প্রসেস আছে। উইদিন শর্ট টাইমে আমরা এগুলো পেয়ে যাব আশা করতেছি। পরিবেশ অধিদপ্তর বলছে পরিবেশ ধ্বংসকারী হওয়ায় কোনোভাবেই এটির অনুমোদন দেওয়া সম্ভব নয়। আর আদালতের নির্দেশ পর্যবেক্ষণ করে গড়মিল পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এই প্রতিষ্ঠানের অনুকূলে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়। তাদের যে ওয়েস্ট ওয়াটার সেটা অ্যাকোমোডেট করার জন্য সাফিসিয়েন্ট নয়, যার জন্য পুকুর থেকে পানি তারা মাঠের দিকে ছেড়ে দেয়। এটার সত্যতা প্রমাণ পেয়েছে। পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই 6 মাসের মধ্যে। যদি করতে ব্যর্থ হয় এইভাবে কার্যক্রম চালাতে পারবে না মর্মে সেটা ডিক্লারেশন আসবে। এলাকার জীববৈচিত্র্য ও কৃষিজমি রক্ষায় কারখানাটির ব্যাপারে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নানা প্রতিকূলতার মধ্যেও উপকূলীয় জেলা পটুয়াখালীতে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। স্বল্প সময়ে বেশি লাভবান হওয়ায় এই অঞ্চলের কৃষক আলু চাষে ঝুঁকছেন। ভালো ফলন পেতে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ভোর থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে আলু চাষে ব্যস্ত উপকূলীয় জেলা পটুয়াখালীর কৃষক। বীজ সংকট, সারের দাম বৃদ্ধির পরও গলাচিপা, দশমিনা, বাউফল, রাঙাবালিতে আলু চাষ করছেন কৃষক। অন্যান্য ফসলের তুলনায় সময় কম ও লাভ বেশি হওয়ায় আলু চাষে ঝুঁকছেন কৃষক। তবে বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির প্রভাবে আলুর দাম কিছুটা বাড়বে বলে শঙ্কা। বীজ আলুর দাম এবছর গেলবারের চেয়ে এবছর বেশি, খরচ বেশি পড়ে যায়। সারের প্রতি বস্তার দাম বেশি, হেপার আলুর দাম বেশি, হেপার বইয়ের দাম বেশি, মানে সবজি জিনিসের এবছর দাম বেশি। এই জিনিসটা সবজি আলুর উপরেই পড়বে। আলু ওই বিআইডিসির প্রজেক্টের গুনিয়া সারেরা বীজ আলু দেশে সহযোগিতা করছে, এই মাধ্যমে প্রজেক্ট করতে পারছি, নালে আমরা করতে পারতাম না। চলতি বছর জেলায় সানশাইন, অ্যাস্টারিক্স, ডায়মন্ড জাতের আলুর বীজ বপন করা হয়েছে। ফলন ও দাম ভালো পেলে কৃষক লাভবান হবেন। ব্যস্ত সময় পার করি, সবাই মিলে আলুর কাজ করি। পরীক্ষা শেষে আমরা এই আলু খেতে আলুর কাজ করতেছি, সবাই মিলে জিলে এই যে আমরা 4-5 জন আছি। এখন যে কাজ কাম চলতে আছে, এখন তো মানুষ পাওয়া যাচ্ছে না, তাই নিজেরাই স্কুল বাদ দিয়ে খেতে খামারে কাজ করা লাগতেছে। শীতের সময় পোকামাকড় থেকে বাঁচতে ও ভালো ফলন পেতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আলুর দাম এবার একটু বেশি হওয়ায় সাধারণ যারা কৃষক, যারা আগে করতো না, তারাও এখন চাষাবাদ করার আশা পোষণ করছে এবং আমাদের কাছে বীজের জন্য আমাদের সাথে যোগাযোগ করছে। তো আমরা বিডিসির মাধ্যমে তাদেরকে বীজ ক্রয় করতে বলছি এবং ওখান থেকে তারা ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। এবং চলতি বছর পটুয়াখালীতে 1050 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। কম খরচে লাভ বেশি হওয়ায় গাছ আলু চাষে আগ্রহ বাড়ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কৃষকের। কিছুটা কমে পাওয়ায় বাজারে এই আলুর চাহিদাও বেশ। আবাদি চাষিদের সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। পুষ্টিগুণ সমৃদ্ধ গাছ আলু। নিত্যপণ্যের বাজার যখন অস্থির, তখন কিছুটা হলেও স্বস্তি এনেছে এই আলু। এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রায় 400 বিঘা জমিতে চাষ হয়েছে গাছ আলু, যা গত বছরের চেয়ে দ্বিগুণ। চাষে খরচ কম ও লাভ বেশি। এছাড়া অন্য সবজি চাষের মধ্যবর্তী সময়ে গাছ আলুর ফলন হওয়ায় পাওয়া যায় বাড়তি লাভও। প্রতি হেক্টর জমিতে গাছ আলু চাষে খরচ 15 থেকে 20 হাজার টাকা, আর আলু বিক্রি করে আসে 1 লাখ টাকার বেশি। কেজি প্রতি দাম 35 থেকে 40 টাকা।
10 দিন লাগা তো 20 দিন হয়ে যায়, তো ফসলে নষ্ট হয় নাই, আরো দ্বিগুণ ফলটা আরো বেশি হয়। এটা কানিকাত 100 মণ আলু হয়, এবারে ভালো হয়েছে। এই পর্যন্ত আরো আশা করি যে 50-60 মণ আলু তোলা হয়েছে, আরো 50-60 মণ আলু তুলতে পারবো। বাজারে গোল আলুর দাম বেশি থাকায় গাছ আলুর চাহিদাও বাড়ছে, তুলনামূলক কম দরে পাচ্ছেন ক্রেতারা। বর্ষায় আবাদ করা হয় গাছ আলুর, চাষে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। 10-12 বার একটা জমি থেকে এই আলুটা তারা হারভেস্ট করতে পারে, এবং একই মাচা থাকার কারণে এখানে তাদের কোনো বাড়তি খরচের প্রয়োজন হয় না। প্রতি বিঘাতে 4-5 থেকে 6 হাজার টাকা মতো খরচ হয়, 1-2টা কীটনাশক দিলেই চলে। স্থানীয় আমাদের তারাকান্দি বাজারে একটি চমৎকার বাজার ব্যবস্থাপনা তৈরি হয়েছে গাছ আলুর, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ব্যাপারী আছেন, ব্যবসায়ীরা আছেন, তারা এখানে আসেন। এই চলতি মৌসুমে আমরা আশা করছি প্রায় 20 কোটি টাকার এই ফসলটি বিক্রি হচ্ছে। চাষের পরিধি বাড়ানো গেলে গাছ আলু অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। এখনও সন্ধান মেলেনি গাজীপুরের সাফারি পার্কের নিরাপদ বেষ্টনীর টপকে পালিয়ে যাওয়া বিলুপ্ত প্রাণী নীলগায়ের। 1 সপ্তাহ ধরে টাঙ্গাইল সহ আশপাশের কয়েকটি জেলায় প্রাণীটিকে ধরতে জোর চেষ্টা চালাচ্ছে বন বিভাগ ও পার্ক কর্তৃপক্ষ। নীলগায়ের নিরাপত্তায় সম্ভাব্য সব এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। গাজীপুরের সাফারি পার্কের হরিণ বেষ্টনীতে রাখা ছিল 11টি বিলুপ্ত প্রাণী নীলগাই। গত 16 জানুয়ারি গাজীপুরের সাফারি পার্কের নিরাপত্তা বেষ্টনী টপকে পালিয়ে যায় পুরুষ নীলগাই। এরপর থেকে গাজীপুরের পিরুজারি এলাকার গভীর বনের মধ্যে খুঁজে বের করার চেষ্টা চলছে। দিনরাত এক করে নীলগাইটিকে পার্কে ফিরিয়ে আনতে কাজ করছে বন বিভাগ। গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকার সিড স্টোর, বাটাজোর ও টাঙ্গাইলের সখীপুর এলাকায় নীলগাইটি বিচরণ করছে বলে জানায় স্থানীয়রা। এনে মনে করেন একটা বহনের নাগাল, এমনি সিংহে হইলো হরিঙ্গের নাগাল, এমনি মাথা উঁচা করে তারপরে খারাইছিল দেখে তারপরে আমি দূর ফেরে গেছি যে হে গরু এডে। একটু তো ভয় কাজ করছে, যেহেতু এটা জীবনে চিনি না জানি না, হঠাৎ করে দেখে একটু ভয়ের আতঙ্ক, এরকম একটা ব্যাপার স্যাপার এলাকার ভিতরে। জরাজীর্ণ পুরনো সীমানা প্রাচীরের জায়গায় নতুন সীমানা প্রাচীর নির্মাণ করা না হলে আরও প্রাণী পার্ক বেষ্টনী থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত পার্কের সংস্কার কাজে হাত দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে কনসার্ন আছি। আমরা জানি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে এটা সেই আপনার দেয়াল বানানোর পরে আর সংস্কারও হয় না বা নতুন করে এরও করা হয় না, যার কারণে দেয়ালগুলো দুর্বল আছে। এই বিষয়গুলো আমরা দেখতেছি। এর আগে 2021 সালে একটি নীলগাই পালিয়ে গিয়েছিল। তখন প্রায় 2 মাস ধরে দেশের কয়েকটি জেলায় বিচরণ করে শেষ পর্যন্ত টাঙ্গাইল জেলার মধুপুর বন থেকে সেটিকে উদ্ধার করে পার্কে আনা হয়। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল বসছে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী মধুমেলা। কবির জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে চলছে মেলার প্রস্তুতি। সপ্তাহব্যাপী মেলা উপলক্ষে প্রশাসন ও মধুসূদন একাডেমি সাগরদাড়িতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শুধু বাঙালি পাঠকের কাছে নয়, বিদেশি পাঠকের কাছেও অনন্য হয়ে আছেন। বাংলা সাহিত্যের খ্যাতিমান এই কবির জন্ম যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। প্রতি বছর সাগরদাড়িতে সাড়ম্বরে কবির জন্মজয়ন্তী উদযাপিত হয়। কবির 201তম জন্মবার্ষিকী উদযাপনে এবারও খুলনা বিভাগের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী মধুমেলা শুরু হচ্ছে 23 জানুয়ারি থেকে, চলবে 30 জানুয়ারি পর্যন্ত। বর্ণিল সাজে সাজানো হচ্ছে মেলার মাঠসহ কপোতাক্ষ নদীর পাড়। তৈরি করা হচ্ছে যাত্রা, সার্কাস, পুতুল নাচ, মৃত্যুকূপ, জাদু প্রদর্শন, হস্তশিল্প, কুটির শিল্প সহ হরেক রকমের স্টল। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে অনেক কিছুই থাকে, কসমেটিক বলেন, দেখার জন্য অনেক বিনোদন থাকে। গতবারের চেয়ে এবার মধুমেলাটা খুব উন্নত মানের হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের রাত্রি যাপনে রয়েছে ব্যবস্থা। এর আগে আমাদের বিনোদন ততই ম্যাটার ভিতরে এবং অল্প জায়গার ভিতরে আমরা বিনোদনটা বাড়ানোর জন্য সর্বোচ্চ মানুষের সমাগম হবে আমরা আশা করি। প্রতি বছর জমজমাট মেলায় বেচাকেনা ভালো হয়ে থাকে। এবছরও আশানুরূপ সাড়া মিলবে বলে আশা দোকানীদের। কিশোরগঞ্জ থেকে আসছে, অনেক বেচাকেনা হয় মধুমেলা। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, ঈদের মতো আর কি
জিনিসটা উপভোগ করি। মেলামঞ্চে মহাকবির জীবন ও কর্মভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। মধুমেলা উপলক্ষে আমরা মাসব্যাপী প্রস্তুতি নিয়েছি, সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা এখন প্রায় শেষ পর্যায়ে আছি। আশা করছি এবারে মধুমেলাটি গতবারের তুলনায় লোক সমাগম বেশি হবে। আমন্ত্রিত অতিথি, শিল্পী সারা বাংলাদেশের মানদণ্ডের তুলনায় তারা ন্যাশনাল ফিগার। মধুমেলাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।